জলপাইগুড়ি, Assistant Professor Shishir Singh. Her paper is on Mahashweta Devi Upanyase Bir Katha. So I would like to call upon Shishir Singh. Please carry on. Are you there? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। Yes, I can hear you. Oh, so sorry. আমি শিশির সিং, সহকারী অধ্যাপক, বিডি ওমেন্স কলেজ, জলপাইগুড়ি। আমার গবেষণাপত্রের যে উপস্থাপনার বিষয় হচ্ছে মহাশ্বেতা দেবীর উপন্যাসে বীর কথা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও দেখা যায় ক্ষমতাহীন মানুষদের যে জীবন, সেখানে শোষণ অত্যাচার চলতে থাকে। ব্রিটিশ শাসনে জমিদার, মহাজন, ভূস্বামী, বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগী মানুষ তৈরি হয়েছে। এই উত্তর ঔপনিবেশিক উপন্যাসিক হিসাবে মহাশ্বেতা দেবীর উপন্যাসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদী মানুষের জন্ম হয়েছে, সেটা উপন্যাসে তিনি দেখিয়েছেন। আমি আলোচনার জন্য 4টি উপন্যাসকে বেছে নিয়েছি: অরণ্যের অধিকার, চট্টিমুন্ডা এবং তার তীর, অপারেশন বসাই টুডু, সুরজ গাগরাই। প্রথমে আলোচনায় আসি অরণ্যের অধিকারে। অরণ্যের অধিকার যে উপন্যাস, সে উপন্যাসে আমরা দেখছি যে বিরসার মৃত্যু প্রথমে, একজন বীর তার মৃত্যু দিয়ে মহাশ্বেতা দেবী পাঠকদের সামনে তুলে ধরছেন তার বীরত্বের কথা। এখন বিরসা মুন্ডা যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, ক্ষমতাবানরা বিরসাকে জেলখানায় হত্যা করলো। বিরসা কি চেয়েছিল? বিরসা চেয়েছিল ক্ষমতাবান মানুষদের কালো থাবা থেকে মুন্ডা সমাজকে রক্ষা করতে। এখন মুন্ডা সমাজ রক্ষা করে কি চায় তিনি? স্বাধীন এক মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করতে। স্বাধীন রাজ্য মুন্ডা প্রতিষ্ঠা, মুন্ডা সমাজ, সেখানে কি থাকবে? সেই মুন্ডা সমাজে কোনো বৈষম্য থাকবে না, সেই ধরনের সমাজ, যেখানে নারীর মর্যাদা থাকবে, সেই ধরনের সমাজের কথা তিনি চেয়েছিলেন। ছোটনাগপুরের যে অরণ্যাঞ্চল, সেই অরণ্যাঞ্চলে বিরসা মুন্ডার যে উলগুলানের ডাক, সেই উলগুলানের ডাকে হাজার হাজার অত্যাচারিত মানুষ তার দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন এবং বিরসায় হয়েছিলেন। এবং ক্ষমতাবানদের বিরুদ্ধে সংগঠিত যে প্রতিবাদ, প্রতিরোধের সংগ্রাম বিরসা মুন্ডার নেতৃত্বের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। বিরসা মুন্ডা সমাজ ব্যবস্থাকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তো সমাজ ব্যবস্থার মধ্যে কি অন্যায়, কি অত্যাচার, সেটা তুলে ধরতে পেরেছিলেন। মহাশ্বেতা দেবী পাঠকদের সামনে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তুলে ধরেছেন। এরপর আসছি চট্টিমুন্ডা এবং তার তীর। এই চট্টিমুন্ডা এবং তার তীর উপন্যাসের নায়ক চট্টিমুন্ডা। এই চট্টিমুন্ডা একটা কিংবদন্তি চরিত্র, একটা মিথ। ক্ষমতাবান যে সুবিধাবাদী মানুষ, তারা চট্টিকে ভয় করে, কারণ তার যে তীরের যে লক্ষ্য ভেদ, সেটা একটা নির্দিষ্ট, ভুল হবে না। এই মুন্ডা সমাজের শক্তি, মুন্ডা সমাজে চট্টির বীরত্বে গর্ব অনুভব করে। ক্ষমতাবান মানুষদের সামনে চট্টি তীর ধনুক নিয়ে যখন এগিয়ে আসে, তখন তার মধ্যে একটা সাহসের পরিচয় পাওয়া যায় এবং মুন্ডা সমাজ সেটাকে শক্তি হিসাবে গ্রহণ করে। চট্টিমুন্ডা কোনো ব্যক্তি নন, চট্টিমুন্ডা মানে একটা প্রতিবাদের নাম। এরপর আসছি অপারেশন বসাই টুডু। এই অপারেশন বসাই টুডু নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। নকশাল আন্দোলন, সেই আন্দোলনের আগে বসাই টুডু একজন কৃষক সভার একনিষ্ঠ কর্মী, একজন মনোযোগী কর্মী, যার মধ্যে কোনো লোভ লালসা ছিল না, সেই ধরনের কর্মী। বসাই চেয়েছিলেন কি? বসাই চেয়েছিলেন তৎকালীন সময়ের যে ক্ষেত মজুর, তাদের করুণ অবস্থা এবং তৎকালীন সময়ের যে জাতপাত ব্যবস্থা সমাজের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে, সেটাকে মুছে দিতে। কিন্তু কৃষক সভার যে বিভিন্ন ধরনের সদস্য আছে, তাদের সঙ্গে একটা মতের অমিল হয়। এই জন্যে যখন কমিউনিস্ট পার্টি বিভক্ত হয় 1964-তে, তখন বসাই টুডু বেরিয়ে আসে। সেই বেরিয়ে আসার পরে তিনি একটা নতুন শ্রেণী সংগ্রামের দল গড়ে 1970 থেকে 76 সালের মধ্যে।
এখন এই যে তার দল সেখানে কি যুক্ত হচ্ছে, সমাজের অত্যাচারিত মানুষের যে সামগ্রিক অত্যাচার, ক্ষমতাবানদের অত্যাচার, সব অত্যাচার যেন একটা সংগঠিত রূপ নিচ্ছে বসাই টুডুর মধ্য দিয়ে। ঔপন্যাসিক মহাশ্বেতাদেবী পাঠকদের জানিয়েছেন যে বসাই টুডু মারা যাচ্ছে 4 বার। 1970 মারা যাচ্ছে, 72 সালে মারা যাচ্ছে, 73 সালে মারা যাচ্ছে, 1976 মারা যাচ্ছে। এই যে একটা মানুষ মারা যাচ্ছে আবার জীবিত হচ্ছে, কেউ চিনতে পারছে না, একমাত্র শনাক্ত করার জন্য ডাকা হচ্ছে তারাই এককালীন একনিষ্ঠ সঙ্গী কালী সাঁতরা। এখন অত্যাচারিত মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতীক হয়ে উঠছে বসাই টুডু। বসাই টুডু মারা গেলেও মরে যাচ্ছে না, যে বসাই টুডু যে অত্যাচারিত লাঞ্ছিত মানুষের সংগ্রামে বসাই টুডু অমর হয়ে থাকছে। এখন এই যে বসাই টুডু নতুন একটা পরিচিতি লাভ করছে, একটা আত্মপরিচয়। সে ছিল একজন কৃষক সভার একনিষ্ঠ কর্মী, সেখানে তিনি যেটা চেয়েছিলেন সেই চাওয়াটা ঠিক হচ্ছিল না। তিনি সমাজকে যেভাবে দেখতে চেয়েছেন, যেখানে বৈষম্য থাকবে না, সেখানে জাতপাতের কোনো বিভেদ থাকবে না, সেই ধরনের সমাজ, সেই মানসিকতা থেকে তিনি নতুন মানসিকতার একটা জন্ম নিলেন এবং সেই নতুন মানসিকতার মধ্যে অনেক অত্যাচারিত মানুষ সেখানে সামিল হচ্ছে। প্রতিবাদের মধ্য দিয়ে বসাই টুডু মতো মানুষেরা বারবার জন্ম নিতে থাকে। এরপর হচ্ছে সুরজ গাগরায়। এই সুরজ গাগরায় যে উপন্যাস, সেই উপন্যাসে দেখা যায় কি যে সিংভূমের যে কোলদের দেশ, সেখানে কোলদের যে জীবনের একটা বিপর্যস্ত অবস্থা, সেটাই কিন্তু তুলে ধরেছেন তিনি। সেই কোলদের দেশ কি হচ্ছে, কোলদের দেশ বড় বড় যারা শিল্পপতি, টাটা বিড়লা, প্রত্যেকেই দখল নিচ্ছে, জঙ্গলের দখল নিচ্ছে, ভূমির দখল নিচ্ছে। সুরজ গাগরায় অনুভব করেছে যে তাদের পূর্বপুরুষরা যে কোল বিদ্রোহ করেছিল 1931 থেকে 32-এ, তখন কিন্তু সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এই কোলেরা। তো সুরজ পড়াশোনা করেছে, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, কিন্তু তার একটা বাস্তব যে অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার ফলে দেখা যায় ভারতীয় যে রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, তার প্রতি একটা তীব্র ঘৃণা জন্মগ্রহণ করেছে। সেখানে কি দেখা যাচ্ছে যে শিশু শ্রমিক তাদেরকে কাজে লাগানো হচ্ছে। শিশু শ্রমিক যখন খনিতে দুর্ঘটনা ঘটে, বিভিন্ন হাজার হাজার শিশু মারা যায়, সেই যাদের জন্য মারা যায় তাদেরকে সরকার প্রশাসন আড়াল করে রাখে। এই ব্যাপারটা সুরজ গাগরায়ের মতো মানুষের ভালো লাগেনি। যখন চেরো নদীর উপর বাঁধ তৈরি করা হয়, সেই সময় দেখা যায় যে সেখানকার অনেক আদিবাসী, হাজার হাজার আদিবাসী, তাদের জমি, তাদের ঘর বাড়ি সব উচ্ছেদ হবে। এই জন্য কি তিনি বাঁধ আটকানোর জন্য একটা সমিতি গড়েছিলেন, চেরো বাঁধ সংঘর্ষ সমিতি। এই সমিতির মধ্য দিয়ে আদিবাসী মানুষদের জীবন জীবিকা, তাদের অত্যাচার, বঞ্চনা থেকে, লাঞ্ছনা থেকে বাঁচাবার জন্য তিনি সংগঠিত করতে পেরেছিলেন। এবং সেখানে মানুষ সংগঠিত হতে চেয়েছিল, কারণ তার মানসিকতা বা তার চেতনার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। যে অত্যাচারিত মানুষের হয়ে লড়াই করার জন্য রাষ্ট্র তাকে একটা স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতি হচ্ছে দেশদ্রোহী। স্যার 1 মিনিট মোর। আচ্ছা, এখানে ব্যক্তি সুরজ মারা গিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ব্যক্তি সুরজ মারা গিয়েছে, কিন্তু সুরজের যে চেতনা সেটা মারা যায়নি। সুরজ লাঞ্ছিত মানুষের হৃদয়ে, অত্যাচারিত মানুষের হৃদয়ে প্রবহমান। তাই দেখা যায় উপন্যাসের শেষে আমরা দেখি যে কোলহান দেশে প্রতিনিয়ত পাথরের গায়ে, পাহাড়ে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়, গুহায় ভেসে উঠতে থাকে সুরজ নাম। সুরজ একটা কোনো ব্যক্তি নয়, একটা প্রতিবাদ, তার নাম হচ্ছে সুরজ। মহাশ্বেতাদেবীর উপন্যাসে আমরা যদি দেখি যে উপন্যাসের মধ্যে ব্যক্তি পরিচয়ের মধ্য দিয়ে যেন সংগ্রামকে টিকিয়ে রাখছে, সংগ্রাম যেন বেঁচে আছে। আগামী দিনেও হয়তো সংগ্রাম থাকবে, যতদিন অত্যাচারিত মানুষ থাকবে, লাঞ্ছিত মানুষ থাকবে, তার প্রতিবাদ স্বরূপেই সমাজ ব্যবস্থা থেকে উঠে আসবে এইরকম প্রতিবাদী মানুষ। আবার লেখা হবে উপন্যাসের পাতায় জীবন্ত মানুষের কথা। নমস্কার, শেষ করি।
Thank you, Professor Shishi. Uh, throughout this throughout this discussion, uh, uh, he has clearly shown us that he has established the distressed, exploited people and how they raise their voice against the tyranny of hierarchy. And uh, as a learner of বেঙ্গলি বাংলা সাহিত্য আর ভাষার ছাত্রী হিসেবে as a learner of Bangla language and literature, I am overwhelmed to say that hearing your voice in Bengali, in the speech in Bengali, after 2 days paper presentation, I am very very happy. খুব ভালো লাগছে বাংলা শুনে, বাংলা বলতে পেরে, আমার মাতৃভাষায় এবং আমি বাংলার ছাত্রী হিসেবে আর কি, সেজন্য খুব ভালো লাগছে বাংলায় শুনে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, so let's our next paper presenter. Our next paper presenter is from Vishwabharati Shantiniketan. She is a research scholar, Shulata Haldar. Her topic is on Naribadi Bhabnaye, Kartik Lahirir Kotha Sahitya. Please carry on, Shulata. নমস্কার ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে। You are audible now. Please continue. আমার টপিক হলো নারীবাদী ভাবনা, কার্তিক লাহিড়ীর কথা সাহিত্য। আমরা দেখে নেব নারীবাদী বিষয়টা কি। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত দিক থেকে নারীর যে বঞ্চনা এবং সেই অধিকার লাভের দীর্ঘ লড়াইয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নারীবাদী সাহিত্য তত্ত্ব। 1960 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ফেমিনিস্ট ক্রিটিসিজম বা অঙ্গনাবাদী সমালোচনা সাহিত্যের ক্ষেত্রে সকলের দৃষ্টি আকর্ষণ করে। মাতৃতান্ত্রিক সভ্যতার সমাপ্তি এবং সামন্ততান্ত্রিক সভ্যতার সূচনার সঙ্গে সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজে নারী তার মর্যাদা এবং স্বাধীনতা, অধিকার সবকিছু হারিয়ে পুরুষের ভোগ্যপণ্যে পরিণত হচ্ছে। ফ্রেডরিক এঙ্গেলস বলেছেন, মাতৃ অধিকারের এই উচ্ছেদ হচ্ছে স্ত্রী জাতির এক বিশ্ব ঐতিহাসিক পরাজয়। পুরুষ গৃহস্থালীর কর্তৃত্ব দখল করলো, স্ত্রীলোক হলো পদানত, শৃঙ্খলিত, পুরুষের লালসার দাসী, সন্তান সৃষ্টির যন্ত্র মাত্র। আমাদের দেশেও নারীকে সন্তান সৃষ্টির যন্ত্র এবং নরকের দ্বার বলেও উল্লেখ করা হয়। বিশেষ করে মধ্যযুগীয় মানসিকতা এটাকে বলা হতো। আধুনিক যুগে হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। সমাজ আর স্বাস্থ্যের বন্ধনের এই শিকল আজকের ধনতান্ত্রিক সমাজেও নারীর পাকে রক্তাক্ত করছে। স্বাধীনতা এবং সম্মানের নামে নারীকে পুরুষতান্ত্রিক, ধনতান্ত্রিক পুঁজিবাদী সমাজ আজকে নারীকে বিজ্ঞাপনের মাধ্যম হিসাবে কাজ করছে। এবং আমরা দেখছি বিভিন্ন ভিজুয়াল মানে ভিডিও যে অ্যাডগুলো দেওয়া হচ্ছে, সেখানে নারীকে বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে। ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রথম নারীর অবস্থান এবং নারীর এই মর্যাদা রক্ষার কথা ফরাসি বিপ্লবের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি। পরবর্তীকালে ফরাসি বিপ্লবের যে জনক রুশো, তার মতে নারীর যৌন চেতনার কারণে বা যৌন পরিচিতির কারণে নারী মূলত পুরুষের অধীনস্থ। এবং তিনি আরো বলেন যে মানসিক এবং বা মনস্তাত্ত্বিক, ভাষিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে নারী পুরুষের থেকে অনেক হীনমন্য। নারী নির্যাতনের এই ইতিহাসে প্রাচ্য ও প্রতীচ্যের কোনো পার্থক্য না থাকলেও এই অত্যাচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমরা দেখব পাশ্চাত্য নারী সাহিত্যে এবং সমাজে। নারীর অবস্থান, অধিকার নিয়ে ভাবনা চিন্তা প্রথম ফরাসি বিপ্লবের মাধ্যমে হয়েছে, আমরা আগেই বলেছি। তারপরে বিভিন্ন সাহিত্য, সমালোচনা তত্ত্ব, প্রতিবেদনকে কেন্দ্র করে নারীবাদী চেতনার জন্ম। নারীবাদী চেতনার প্রথম আমরা পাবো নারীবাদী সাহিত্যিক ভার্জিনিয়া উলফের এ রুম অফ ওয়ান্স, এবং এরপরে আমরা তত্ত্বগত দিক দিয়ে পাবো সিমন দা বোভয়ারের দ্য সেকেন্ড সেক্স। এছাড়া আরো আছে ডেল স্পেন্ডারের ম্যান মেড ল্যাঙ্গুয়েজ, কেল মিলেটের সেক্সুয়াল পলিটিক্স এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভকের ইন আদার ওয়ার্ল্ডস এসে ইন কালচারাল পলিটিক্স। বইগুলোতে আমরা কি পাবো?
জৈবিক, সামাজিক, ঐতিহাসিক, অর্থনৈতিক, ভাষিক বা সাহিত্য ক্ষেত্রে নারীর অবস্থানকে সূচিত করছে। মার্ক্সীয় চিন্তা চেতনায় নারীর অর্থনৈতিক দিক এবং লিঙ্গগত দিক দিয়ে নারীর সম্পর্ককে ভিত্তি করে নারীবাদী চেতনায় একটা নতুন আলোক উদ্ভাসিত হচ্ছে। আজকের যে আধুনিক বিশ্বে নারীবাদী তত্ত্ব তার নিজস্ব একটা দৃঢ় প্রতিষ্ঠার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা আজকে দেখবো নারীবাদ, পোস্ট কলোনিয়ালিজম, রিডার রেসপন্স, সাইকোলজি, কালচারাল স্টাডি প্রভৃতির উপর ভিত্তি করে নারীবাদ তার জায়গা করে নিয়েছে। 20 শতকে পাশ্চাত্যের নারীবাদী চেতনার দ্বারা বাংলার সাহিত্য ও সমাজ প্রভাবিত হয়েছিল। তাই আমরা দেখব নারী দরদী লেখক রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের হাতে যে নারী মুক্তির গান পরবর্তীকালে আমরা আশাপূর্ণা দেবীতে সম্পূর্ণতা পায়। তার প্রথম প্রতিশ্রুতিতে নারী মুক্তির যে শাস্ত্রবিরোধী নারী মুক্তির যে সোচ্চার উচ্চারণ, তার সোচ্চার উচ্চারণ আমরা সত্যবতীর মুখে পাচ্ছি, তার আগে আমরা কারোর মুখে এবং সোচ্চার উচ্চারণ আমরা পাই না। তারপরে আমরা পাবো মহাশ্বেতা দেবীর দ্রৌপদী গল্পে দ্রৌপদীর যে বস্ত্রহীন শরীর, সেখানে পুরুষ জাতির অন্তর্জগতের নগ্নতাকে উন্মুক্ত করে দিচ্ছে। নারীর এই স্বাধীনতা এবং সম্মান অধিকারের এই যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, এমন সব চরিত্র আমরা পাবো ভারতীয় লেখিকা অমৃতা প্রীতমের বিভিন্ন লেখায়। স্বাধীনোত্তর কথা সাহিত্যিক কার্তিক লাহিড়ীর নারী চরিত্রগুলিকে যদি আমরা দেখি, মনে হবে যে নারী গৃহবন্দী এবং কিছুটা মধ্যযুগীয় মানসিকতার। আসলে অত্যাচারিত, নিষ্ক্রিয় এবং পর্দানসীন এই নারীর পিছনেও বিপরীত দিকে আমরা পাবো স্বাধীন, শিক্ষিত এবং প্রতিবাদিনী নারী চরিত্র। তাই আমরা দেখতে পাবো পুরুষ গল্পের তাপসী এবং জাগারাত গল্পের পরি কিভাবে স্বামীর হাতে অত্যাচারিত হচ্ছে। এবার এছাড়া কাপুরুষ গল্পের মীরা, মানে যে বিবাহ বহির্ভূত সন্তান সম্ভব, তাকে বাড়িতে তার বাবা মা স্থান দিচ্ছে না, এবং পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মাতৃত্বের দাবিকে হাসপাতালে ছেড়ে আসতে হচ্ছে একজন দর্শনার্থী মাত্র গল্পের অসহায় মা রমাকে। এবার পুরুষ একদিকে যেমন এই ধরনের নারী পাচ্ছে, অসহায় নারী, তেমনি আমরা পেয়ে যাব প্রতিবাদিনী নারী। যেমন রবীন্দ্রনাথের স্থিরপত্রের যে মেজ বউ মৃণাল, তার যে আত্মমর্যাদা বোধ, তেমন আত্মমর্যাদা বোধ আমরা খুঁজে পাচ্ছি ইভাবিবাদের উপন্যাসে সুরমাকে। মানে প্রত্যাখ্যান করেছিল যে প্রেমিক পুরুষ, সেই প্রেমিক যখন ফিরে আসছে তখন সুরমা তাকে আর গ্রহণ করছে না, তাকে প্রত্যাখ্যান করছে। আমরা আবার দেখে নেব সামান্য অনুরোধ গল্পে সংযুক্তা, যে পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদিনী হয়ে উঠছে। তার বক্তব্য, আমরা আপনাদের সমস্ত দাবি মেনে নেব, যদি ওকে বিনিময়ে ওকে আমার পদবি গ্রহণ করতে হবে। এই যে ব্যঙ্গের কষাঘাত, এই ব্যঙ্গের কষাঘাত শুধু সংযুক্তার না, এই ব্যঙ্গের কষাঘাত হলো সমস্ত প্রতিবাদী নারীর সত্তার প্রতীক আর কি। এরপরে আমরা দেখে নেব আরো আমরা কয়েকটি গল্পে যাবো, যে গল্পগুলোর মধ্যে একজন ব্যঙ্গের প্রতিবাদিনী সংযুক্তের মতো আমরা আবার পেয়ে যাব পরীকে, যে বিদ্রোহী হয়ে একদিন স্বামীর হাতে অত্যাচারিত হচ্ছিল, সে একদিন বিদ্রোহী হয়ে কি করছে, দায়ের আঘাতে স্বামীকে ক্ষত বিক্ষত করে এবং রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকীর্ণতার বেড়াজাল ভেঙে সচ্ছল শিক্ষিত আধুনিকা নারী হৈমন্তী, জয়া, জবা, সংযুক্তা, কৌশল্যা এদেরকে মুক্তি দিলেও এদের সংখ্যা কিন্তু খুব নগণ্য। সহ্যশীলা, গৃহপূর্ণ, কর্মনিপুণা, শান্ত ও স্নেহের আশ্রয়স্থল নারী চরিত্রকে গোড়ার মা আনন্দময়ী প্রতিচ্ছবিতে লেখক যে প্রাণ প্রতিষ্ঠা করেছে, সেখানে লেখকের কোনো স্থাবকতা ছিল না। মার্ক্সবাদ, মডার্নিজম, নিও কলোনিয়ালিজম, তারপরে নিও কলোনিয়ালিজম, এইসব যে এইসব কিছু নিরিখে যে নারী চরিত্র তিনি সৃষ্টি করেছেন, সেই নারী চরিত্রকে তিনি সৃষ্টি করলেও তিনি মূলত নারী চরিত্রকে যুগ যন্ত্রণার যে আমরা তার উপন্যাসে যুগ যন্ত্রণার পুরুষের যে করুণ অবস্থা দেখি, সেই যুগ যন্ত্রণার হাত থেকে। Sorry to interrupt you. You have 1 minute more. Okay.
ম্যাডাম। সেই যুগ যন্ত্রণার হাত থেকে নারীকে রক্ষা করার জন্য তিনি বা সেই নারীকে দূরত্বে রাখার জন্য তিনি কি করলেন, নিজস্ব নারী বিরোধী চেতনায় নারীগুলোকে উজ্জ্বল করে গড়ে তুললেন। নমস্কার। Thank you for your speech. We have seen the feminist concepts through Kartik Lahiri's writings. Okay, thank you. And I would like to call Sunetra Bosha, assistant teacher, New Integrated Government School, Namkhana, and she is a research scholar too. Her topic is on Mallika Sengupter কবিতা একটি নারীবাদী বিশ্লেষণ. Are you there, Sunetra? Please continue Yes, with madam. your presentation. Yes, madam. আমি সুনেত্রা বসাক, আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের সহকারী শিক্ষিকা বাংলার। ম্যাডাম, নেটওয়ার্ক কানেকশন একটু উইক এখানে, তো আমি কি ভিডিও অফ করতে পারি প্লিজ? Okay, you can turn off. থ্যাংক ইউ ম্যাম। আমার আগের বক্তা নারীবাদ নিয়েই বললেন এবং তিনি নারীবাদের উৎপত্তি আর তার ইতিহাস নিয়ে বিস্তারিতভাবে খুব সুন্দর একটা আলোচনা করেছেন। তো আমি এই দিকটি আর নতুন করে রিপিট করছি না, আমি সরাসরি আমার বিষয়ে ঢুকে যাচ্ছি। আজকের ওয়েবিনারে আমার আলোচ্য বিষয় ছিল কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা একটি নারীবাদী বিশ্লেষণ। আমার বক্তব্য আলোচনার আগে আমি ওয়েবিনারের শিরোনাম নিয়ে কিছু কথা বলতে চাই। গত দুদিন ধরে যে বিষয়ে এই ওয়েবিনারটি চলছে সেটি হলো অফ সেন্টার্স অ্যান্ড মার্জিনস, অর্থাৎ এক পক্ষ রয়েছে কেন্দ্রবিন্দুতে, আরেক পক্ষ প্রান্তিক। এখন নারীবাদী দৃষ্টিতে যদি এই কেন্দ্রবিন্দু আর প্রান্তিককে দেখি, তাহলে অবিসংবাদিতভাবে কেন্দ্রে থাকে পুরুষ এবং নারী হলো প্রান্তিক। এমন নয় যে শুধুমাত্র উপমহাদেশ বা অনুন্নত বা উন্নয়নশীল নাগরিক সমাজে এর প্রচলন রয়েছে, সারা পৃথিবী জুড়েই এই ব্যবস্থা জারি রয়েছে আজ পর্যন্ত। এখানেই প্রশ্ন জাগে, এই বিভাজন কার সৃষ্টি? সিমন দা বোভেয়ার তার দ্য সেকেন্ড সেক্স বইতে গত শতাব্দীতেই বলেছিলেন, ওয়ান ইজ নট বর্ন বাট রাদার বিকামস আ ওম্যান। এখানেও লক্ষণীয় বিষয়, তিনি তার বইটির নাম দিয়েছিলেন দ্য সেকেন্ড সেক্স, অর্থাৎ দ্বিতীয় লিঙ্গ, অর্থাৎ প্রথম লিঙ্গকে না অবশ্যই পুরুষ। এখানে একটা মজার বিষয় আছে, যখনই কোনো ব্যক্তি মেয়েদের অবস্থা, সমস্যা, সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করেন, যে কোনো প্রকাশ্য স্থানে, আলাপচারিতায়, গল্পের আসরে কিংবা সাহিত্যের পাতায়, যেখানেই হোক, তাদের খুব সহজেই আমরা নারীবাদী তকমায় দেগে দিই। আরো মজার বিষয়, এই ব্যক্তিটি যদি কোনো নারী হন তবে অবশ্যই তাকে হতে হবে পুরুষ বিদ্বেষী, অন্তত সমাজ তাকে সেভাবেই স্বীকৃতি দিয়েছে, যেন নারী আর পুরুষ একে অপরের শত্রু। অথচ আমরা ভুলে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কিংবা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা সবেতেই কিন্তু রয়েছে নারীর যন্ত্রণার কথা। তখন অবশ্য আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হয়ে যায়, নারীবাদ থেকে সেটার উত্তরণ ঘটে মানবতাবাদে। এই বৈষম্যেরই প্রতিবাদ জানিয়েছেন কবি মল্লিকা সেনগুপ্ত। তিনি নিজেকে কখনো নারীবাদী বলে ঘোষণা করেননি, বরং নারীবাদী তকমা দিয়ে নারীকে কেন্দ্র থেকে প্রান্তে সরিয়ে দেওয়ার এই চক্রান্তকে ঘৃণা করেছেন। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরই বানানো নিয়মের একচোখামির দিকে দৃপ্ত স্বরে তর্জনী তুলেছেন। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন তার রচনায়। নারীর জন্য এই পৃথিবী যত কোণঠাসা হয়েছে, কবির গলার জোর তত বেড়েছে। আমাকে সারিয়ে দাও ভালোবাসা কাব্যগ্রন্থের 16 নম্বর কবিতায় কবি বলেছেন, আমি না থাকলে সূর্য উঠবে কি করে, কি করে ফসল হবে নবান্নের মাঠে, কমে যাবে প্রতিবাদী মেয়েদের গলা, পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে যাবে। আদিম পৃথিবীতে মানুষ প্রজাতিকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিল কেন্দ্রপক্ষ, অন্যের থেকে জোর করে কেড়ে নিয়েছিল শিক্ষিত হওয়ার সুযোগ, পাছে তারা যুক্তি শেখে, পাছে তর্ক করে। কিন্তু এখনো এই 21 শতকেও অবস্থা কি কিছুটা বদলেছে? এখনো তো অফিসে যাওয়া মেয়েটিকে তার স্বামী সন্দেহ করে। মেধা এবং দক্ষতার জোরে মেয়েটি যদি তার স্বামীর থেকে বেশি রোজগেরে হয়ে ওঠে তবে তো আর কথাই নেই। সংসারে যত অশান্তির মূলে যে মেয়েটির চাকরি করা, তা কি আর বলে দেওয়ার অপেক্ষা রাখে? এ কি
নারীর প্রতি সুপ্ত ঈর্ষা? মল্লিকা সেনগুপ্ত যেন সেই দিকেই ইঙ্গিত করেছেন। নারী.কম কবিতায় তিনি বলেছেন, করতলগত আমলকি এই দুনিয়া, বোতাম টিপলে মেয়ের হাতের মুঠোয়, একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। বিশ্বকে হাতের মুঠোয় রাখার এই আকাঙ্ক্ষা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই তো আছে, কিন্তু মেয়েদের সেই ইচ্ছার মূল্য কজন দেয়? তার থেকে বড় কথা, মেয়েদের যে আদৌ ইচ্ছা আছে বাইরের বিশ্বকে চোখ তুলে দেখার, তার খবর রাখে কজন? যে মার্ক্সবাদ গোটা পৃথিবীতে সাম্যবাদের স্বপ্ন ফেরি করেছে, সেখানেও কি মেয়েরা প্রলেতারিয়েত নয়? পুরুষ অর্থ রোজগার করবে, নারী ঘর সামলাবে, এই অবধারিত নিয়ম মেনে নেওয়ার পরেও নারীর কপালে কি জোটে কোনো পুরস্কার? পুরুষ বাইরের কাজ সামলায়, তাই পরিশ্রান্ত হয়, কিন্তু নারী তো শুধু ঘর সামলাচ্ছে, সন্তান পালন করছে, তার কি শোভা পায় পরিশ্রান্ত হওয়া? সে কি পরিশ্রম করেছে ঘরে থেকে? গৃহশ্রমের চেয়ে কোনো মজুরি হয় না। তাই কবি দৃপ্ত কণ্ঠে প্রশ্ন তুলেছেন সাম্যবাদের জনকের কাছে, কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্ক্স, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? এই গৃহকোণ থেকেই নারীকে মুক্ত আকাশ দেখার আহ্বান জানিয়েছেন কবি মল্লিকা সেনগুপ্ত। লিঙ্গ বৈষম্যের শোষণ চক্রে অবিরাম পিষ্ট হয়ে যায় কত হাজার হাজার নারী, কিন্তু মুক্ত আকাশ দেখার স্বপ্ন সফল হয় কতজনের? যদি বা সফল হয়, তার পিছনে থাকে একাধিক রক্তচক্ষু। নারী মাত্রেই প্রত্যেকের পরিচয় যেন হতে হবে কারুর কন্যা, কারুর স্ত্রী বা কারুর মাতা হিসাবে। স্বাধীন পরিচয় তৈরি করার সুযোগ যাদের হয়, তাদের রাস্তা কিন্তু মোটেই কুসুমাস্তীর্ণ নয়। কথা মানবী কাব্যগ্রন্থের গঙ্গা জন্ম কবিতায় কবি ইতিহাসকে তুলে এনেছেন এর উদাহরণ দিতে। ভারতবর্ষের মেয়েরা কোনোদিন রাজা হয়নি, প্রজাও হয়নি, হয়েছে রাজার বউ আর প্রজার বউ, সুয়োরানী দুয়োরানী আর ঘুঁটে কুরানি। একবার, শুধু একবার রাজা হয়েছিলাম, মাত্র কয়েক দিনের জন্য। আমি কথা মানবী হয়ে উঠেছিলাম সুলতানা রাজিয়া, দিল্লীশ্বরী। আহ, তারপরে লোকজনের কি অশান্তি! একটা খুবসুরত জেনানা একা একা দিল্লির মসনদে বসে থাকবে। ক্ষমতার শীর্ষে পুরুষদের থাকাটাই স্বাভাবিক, এর ব্যতিক্রম ঘটলেই ঘটে মুশকিল। কি ইতিহাসে কি আজকের 21 শতকে ছবিটা খুব একটা বদলায়নি। নারীকে যেন অবশ্যই হতে হবে পুরুষের নর্ম সহচরী। লেখাপড়া বা সাহিত্য রচনা কি মেয়েদের কাজ? সে অধিকার তো পুরুষদের একচেটিয়া। আজকের ভিজুয়াল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সবেতেই এই খুবসুরত নারীকে আজ পণ্যের মোড়কে ঢেকে ফেলা হয়েছে। আজকে সিরিয়াল দেখার ফাঁকে অথবা নিউজ পেপারে পেজটির পাতায় বিজ্ঞাপনে পুরুষের থেকে নারীকে বিজ্ঞাপিত করার সংখ্যা অনেক অনেক বেশি। বিজ্ঞাপন দাতা এবং পাঠক বা দর্শক উভয়ের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই এই ব্যাপারে কখনোই আমাদের মনে কোনো প্রশ্ন জাগে না। কিন্তু এই ছবিটাই যদি কখনো উল্টে যায়, বিজ্ঞাপনে পাতা যদি সেজে ওঠে পুরুষের পণ্যায়নে, কেমন হয় ব্যাপারটা? মল্লিকা সেনগুপ্ত তার কাব্যপুরুষ কবিতায় এই কথাই বলেছেন। কবিতা লেখাটা বুঝি শুধুমাত্র পুরুষের কাজ? কাব্যপুরুষ, তোকে এবার পরাবো অন্য সাজ, তোমার শরীরে আমি সুগন্ধ সাবান হয়ে যাব, তোকে ফ্যাব ইন্ডিয়ার কুর্তায় সাজাবো। কবি মল্লিকা তার কবিতায় এইভাবেই প্রতিবাদ করেছেন সমাজের বিরুদ্ধে। এই প্রতিবাদ যেমন পুরুষের বিরুদ্ধে, তেমনি আত্মচেতনাহীন নারীর বিরুদ্ধেও, কারণ প্রবাদ আমাদের শিখিয়েছে মেয়েরাই মেয়েদের শত্রু। কবি নিজেকেই কখনো নারীবাদী তকমায় ঢেকে দিতে চাননি, বরং তিনি অনেক বেশি সাবলীল নারী চেতনাবাদী এই আখ্যায়। পাশ্চাত্যের নারীবাদের তত্ত্বকে তিনি অন্তঃকরণে শোষণ করেছিলেন, কিন্তু তার হৃদয় জুড়ে রয়ে গেছে 19 শতকের বাংলার নবজাগরণের দুই সমাজ সংস্কারক, যারা নিজেদের গায়ে নারীবাদীর ট্যাগ না লাগিয়েও হয়ে উঠেছিলেন নারীর যথার্থ রক্ষক। নারী চেতনাবাদের অন্যতম বলিষ্ঠ প্রতীক রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধুমাত্র নারীবাদের তত্ত্বের কচকচানি নয়, কবি মল্লিকা সেনগুপ্ত নারী মুক্তির সপক্ষে জোরালো সওয়াল করেছেন, মুখোশধারী লিবারেল সমাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। কবিতাই হয়ে উঠেছিল তার প্রতিবাদের হাতিয়ার। তার একটি কবিতার কয়েকটি পংক্তি বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। কবিতাটির নাম
আমার কবিতা আগুনের খোঁজে। এটি কবির ছেলেকে হিস্ট্রি পড়াতে গিয়ে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আমার কবিতা মেধা পাটকার শাহবানু থেকে গঙ্গা। আমার কবিতা অলক্ষীদের বেঁচে থাকবার সংজ্ঞা। আমার কবিতা দিনান্তে ডাল গরম ভাতের গর্তে। আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। সেলাম সেলাম জীব কাটা খনা ব্যাস বাল্মীকির দান্তে। আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। নমস্কার ম্যাডাম। থ্যাংক ইউ সুনেত্রা, ধন্যবাদ। মল্লিকা সেনগুপ্ত, she is known as a eminent feminist writer from her poem. When we give the search of light to Mallika's poem, we can see the clear picture, of the homemaker or the women of any sector, and how they face the difficulties, the problem arises from their family, from their society, and from their country also. And then how they tackle the situation like Dashabhuja. Sunetra has given the whole picture of Mallika's poems, feminist side, and we can say in Bangla that মেয়েদের জন্য মুক্ত আকাশ হোক. Okay, thank you. Thank you, Sunetra. After this literary session, I can say that our next paper presenters are Soumi De and Dr. Tanushree Shaw. They are from the Department of Anthropology, and their topic is on very, very important issue just for the recent day. Their papers is on challenges and barriers of humanitarian aid after years, quantitative study in West Bengal. Soumi De is Assistant Professor Anthropology from Holdia Government College, and Dr. Tanushree Shaw is Assistant Professor Anthropology Department, Bongobashi College, and governing body member of Ruby Society and Research Center, Howrah. A project from NGO. So please carry on, madam. Please carry on your speech. Thank you. Respected chairperson, my colleagues and dear audience, a very good afternoon. In next few minutes, I am going to discuss on the topic of challenges and barriers of humanitarian aid after years, a qualitative study in West Bengal. So let's start with slide shares. Is it visible? Yes, I can see. Okay, thank you. So, as we all know, the severe cyclone Yas affected a large part of West Bengal on 26 May in this year, and more than 4,500 villages were damaged, and people have lost their houses, bedding, cattle, stored food, and other important belongings due to Yash led by flood. Land has become salient and not cultivable for next 3 to 4 years, and fishes of their pond also died due to the same reason. And in this crisis situation, providing humanitarian aid and managing donation look as most important problem after this disaster. So the objectives of this study are to explore the challenges and barriers of humanitarian aid management for the disaster happened by Yas cyclone in West Bengal, and to find out the relation between social capital and post disaster. So in this respect, this
qualitative study is based on researchers' experience, and we use participant observation as a prime tool for data collection, and we also adopted semi-structured interview method for this research. And since this research is mostly dependent on researchers' experience, I must say in this context that both the researchers are a member of a NGO, and after last year's cyclone, few students of Holdia Government College who are the resident of Sagar Island and Moshuni Island of South 24 Parganas contacted with us for relief. And Jhikurkhali area of Holdia was solely decided by the NGO members to provide relief. And the experiences that we have gone through was analyzed in an interpretative way. So next come to observation and discussion part. While we decided to drive relief in those places, the first problem we are faced is transportation. At the beginning, we just got totally frustrated to arrange vehicle due to the ongoing COVID lockdown, and we have to offer double rent for car and driver. And that very day of relief work at Shagordeep, we halted at Kakdeep to purchase the relief goods. But needless to say here, the prices of all the items were much higher than other times. Even the boat fare and the van fare were also very higher. A lot of extra money was invested due to lockdown for transportation, which could be used to give aid some more people. Second problem that we faced is interference of local political leaders. In this context, a good example can be given by sharing Holdia's case. Since we had no networking in Jhikurkhali, the primary problem we had faced while we were piloting the place. Local people did inquiry which political party you belongs to, whether it is saffron or red or green. When we said no, we have no color, they said we have to take the permission of their local leader. They asked to drive the relief in a joint manner. So it is clear that in this way, these limited statutory power holder leaders would grab the opportunity for free publicity. So we said no to them. But after a few days, incidentally, a student of Holdia came forward to help us. His brother-in-law was an influential person of that area, and he helped us to deliver food packets for the villagers. The weird thing that we realized at Holdia, among everyone is not severely affected by this year's cyclone. And obviously it was understood they were needy, but not all of them had lost everything by this cyclone. Even many of them do not live in the river bank. And we observe whose social networking is very strong have been successful to manage our token. So it's clear social capital is playing an important role in this post-disaster situation. Even later, we also interviewed that student and few young local youth of that locality. And we came to know the misappropriation of the sizable amount of disaster relief and rehabilitation resources channeling to the less affected households by the local power holders. So social capital obviously matters in post-disaster context. Another problem is the free movement of some tourists in the name of relief work, which turned this relief work as relief tourism. We noticed a group of people consisted with more than 40 members with picnic mood and carrying some relief item were going towards the destination. Even an interview at Moshuni Island, it has been come to know that one day 70 people had reached there with only 17 kgs of relief ration and 2 or 3
of them were engaged in distributing rations, and while the rest of the members spread it in the sea beach with their cameras and liquor bottles. So by this continuous movement of relief tourists, it was soon decided by the government of West Bengal that any group for providing aid would be able to enter the Yash affected areas only by the permission of the local police. A group more than 5 to 6 are not allowed. So, as a result, there is a lack of manpower. Those who are carrying ration for 200 to 500 people. Another problem is the snitch of relief staff on the way to the destination. Since there are many humanitarian aid agencies or NGOs have the travel the long distance, there is high chance to rob the materials before reaching the place. Even a number of robbing incidents has come up in interview of the villagers. And the other barriers that we realized for the relief agencies is accumulating donation, particularly for the domestic small-scale NGOs that are running mainly by individual funds. If the members are elite person having either any forms of capital like cultural capital, economic capital, or social capital, could able to arrange fund for relief drive. Mainly, social capital functions more for the accumulation of individual donation. People believe or trust in knowing person than any officials. So, the conclusion of the research are the impact of lockdown for COVID-19 pandemic have a great impression in disaster management after Yash. The result of last assembly election and the political tensions in some areas made difficulties in relief work, and community involvement became hampered due to interference of local leaders. Social capital is always an important factor in post-disaster context. From arrangement of donation to provide relief, all the steps are associated with the position of social capital of the individuals or the agencies. And last one, the barriers could be Yes, you have the one barriers minute. could be improved by developing public education as well as by the intervention of government and policymakers for the welfare of community. And thank you. Thank you, Professor Shoumi. Can you turn on your camera, please? Yes, yes. Okay. Thank you. It is our fortune that, that from people like you and your empathic view for these people, we are in the door of question to ask ourselves that who has a strong shelter and right to eat. It is a very prime time to question our humanity and to reach the margin from the center. I'm very thankful to you. Okay, thank you. Thank you. You are not audible, ma'am. Sorry. Our next paper presenter is Arundhati Sen, whose topic is on violence against and violation of Shakespeare's sister, retracing violence against female authorship. Please carry on, Arundhati. Please introduce yourself. Can you hear me? Arundhati, can you hear me? Some technical problem, I think. So please carry on. He has to Carry on. unmute. He Present has your to paper. unmute her mic first. You have to unmute your mic, please. Arundhati, you have to unmute your mic. Arundhati, kindly Arundhati, unmute. let's start.
yourself first. Okay, okay, try. Yes, ma'am. Am I audible? Yes, you are audible. Please start. Okay. So, hello everyone. I am a student of English literature and I'm currently pursuing my master's from Presidency University. I would like to present some slides. Are the slides visible? No, your side is not visible. All right. Yeah. Is it On the visible now? Yes, it's fine. All right. Yes, you are So, visible. Let's. okay. Okay. So let's begin. Um, As my title suggests, that today I'll be presenting on violence against and violation of Shakespeare's sister, retracing of violence against female authorship. So here, basically, what I have done is that I have attempted to read Shakespeare's sister by Virginia Woolf through the critical lens of Zizek's theory of objective and subjective violence. Uh, for that, at first, we need to know what subjective violence and objective violence are. Uh, so, the first slide, yes. Is it visible, right? Okay. So, owing to the vagueness of Zizek's objective violence theory, as Ginsberg argues, it can be appropriated to suit various research contexts. So, considering this, keeping this in mind, he tried to use this in reading the inherent violence that is within the structure of capitalism. And I have tried to read it in this kind of violence that exists in male authorship and how it is manifested against female authorship. So, the subjective violence, which is the most visible part of it, the as we see, like the is the physical manifestation of violence, or and it is the result of the two objective kinds of violence, which can be termed, which he has termed as symbolic violence and systemic violence. So symbolic violence is usually the violence that is tied to language, or in our, as I have quoted, like which is in our habitual speech forms. And systemic violence is the violence that is entrenched in our economic and political, not just economic and political, but also social and cultural system. And this kind of violence, as we see, are manifest in case of Shakespeare's sister, which is an essay by Virginia Woolf. It's basically a compilation of two of her lectures that she delivered at Cambridge in 1928 on the subject of women and fiction. So, and it's basically how she begins on a journey to find a tradition of female writing
but is disappointed to find none. And in her despair, she takes recourse to her imagination and creates a fictitious Judith Shakespeare, the sister of William Shakespeare, and begins to contemplate the difficulties that she is bound to encounter as a woman author. And so, first, I would like to begin on the subjective aspect of it and then to move on to the objective aspect of it. Uh, Yeah, so now I would like to quote Gunilla Krantz and Claudia Garcia Moreno, who calls attention to three kinds of violence according to the person who commits the violent act. So these three broad categories include self-directed violence, interpersonal violence, and collective violence. So it is unfortunate to note that all these three kind of violence is manifest in case of Shakespeare's sister, that is Judith, in her journey to become a female author. Like interpersonal violence or family violence manifests itself on young Judith in the forms of beatings and scoldings of her father when she refuses to get married. And then the self-directed violence, it manifests itself in suicide, as we see, which the society compels her to do. And besides her, Woolf also provides other women authors who, with their burden of genius, also resorts to kill themselves or to other forms of self abuses. And community violence, which is usually defined as violence between people who are unrelated, or may not know each other, and generally takes place outside the home, befalls Judith's fate in her treatment by Nick Green, the actor manager who rapes her and acts as the, I quote, identifiable agent of subjective violence. So after this, I like to point out the systemic and symbolic part of it. In the systemic, or the in the yes in the Arun, please, you have 1 minute more, okay? Okay. So, yeah, in the systemic part, we see how she was discriminated against, and how her brother was sent to school, but she was never sent to school and was burdened with household activities. And then the symbolic aspect of it. We see how Virginia Woolf points out the luminaries, the educated person like Dr. Johnson or Mr. Oscar Browning, their comments, as they say, like, a woman's composing is like a dog's walking on his hind legs. It is not done well, but you are surprised to find it at all. And she tries to examine all this negativity and the impact of this in the minds of a female creator, female author, as per se, and her concluding sentence, which I find is very striking, as she tries to examine the impact of harsh public opinion on the creative impulse of poets. And her concluding sentence, if ever a mind was incandescent, unimpeded, I thought, turning again to the bookcase, it was Shakespeare's mind. And thus she puts emphasis on the unimpeded state of mind that enables his poetry to flow freely, which can never be the state of mind in case of a woman poet. Therefore, Shakespeare's personal struggle never interrupted his plays, whereas in case of a woman poet, her writing will intrinsically be informed by her struggle and create obstacle in free flow of poetry. And in conclusion, it can be stated that instead of passive playing out of ideology that culminates into physical violence, Woolf brings to our notice the immaterial things that affects a women author, and her examination seems more nuanced as she calls attention to the hegemonic masculine superiority that is sustained through physical, linguistic, and socio-political violence perceived as subjective, symbolic, and systemic violence, respectively. Thank you. Thank you, Arundhati, for your wonderful presentation on subjective and objective violence. Okay,
Thank you, ma'am. I have to be cautious with time, so please, our next paper presenter is Abhishek Banerjee, who is an individual researcher, his topic is on anthropocentrism is not merely a misunderstood concept. Okay, sir, let's carry on. Thank you. So, good afternoon, everybody. I am very thankful to all the members, my colleagues, and my audience. So, my paper is it is a quite acceptable paper for all over the world. That is, an anthropocentrism is not merely a misunderstood concept. Actually, we make a misunderstood of the term. Actually, the anthropocentrism, this is a Greek word. There are two Greek words. That is an anthropos, it means a human being, and ketrons, it means the center. So anthropocentrism is a term where the human beings at the center. So we need to think about the anthropocentrism based on the human beings. So the human being is the primary concern of this particular discussions. And related to human being, all of the items, all of the stimuli that will come, that all will come under the anthropocentrism. So human being as a central element of the universe that we all know, because we are the greatest creature of the world, because we can do against our sensual pleasures. That's why we are the greatest creatures. So assuming that a human being is to be the final aim of the universe, because we can do anything, so we can do everything. Even we can do against our sensual pleasures, it's the most important thing. So in this particular topic, that a humanity is placed at the center, so that other form of life will be regarded only as a source to be consumed by the human beings. And if you think about it philosophically, it can also refer to the point of view that humans are only or the primary holders of the moral standards. So what I will come under the anthropocentrism, that is a human world. So if human world will come, then the human culture will come. Civilized people will come. Structured, it is a structural form will come. Because we have a state, we have a stateless society, both will come. We have a different kinds of the market systems, we have a good relations with an environment, we are doing activities to protect our environment. These all will come under these things. And this is the things of the moral and ethics of the human beings. The nature is for the man, and man is to control the nature. So these two things will come. And this is an anthropocentrism is a very related to the ecocentrism. So the ecosystems is a center part of this particular topic. And in case of the anthropocentrism, from the anthropologist's point of view, it is a superior of all the topics that generally we need to do. So if we think about ecosystem structure, so there we can also see the man placed at the top of the positions. So nature is there for the man to maintain it, to manipulate it, and to control for his own well-being and his good. So if you just concentrate on this particular topic, it has some argues that it is very important to define what is good and what not so good about the anthropocentrism in relation to other species, stating that it is a very less tenable to think of the humans as made as in the image of God as a purpose of creation, and it is one of the products of natural evolutions. So anthropocentrism as an attitude, it is an idea or it is a behavior that favor the human interest at the expense of the interest or the well-being of other species or the environment, and express ontologicals. Ontological means where being that humans are the center of the world. And it has some ethical objection of this particular term also. So significantly, we can say that this phrase, at the expense of the non-humans, links an anthropocentrism or the specimisms and human cauvisms, at least in this particular definitions that we have said to you, the peoples. And then introductions definitions of the human cauvisms is frequently seen in the humanist anthropocentric ideology. The criticism of anthropocentrism, it can be counterproductive in failing to distinguish between the legitimate and illegitimate human interest. Legitimate concerns include the need to care for other members of one's own species, and illegitimate concerns include the specimens and the human causes. Indeed, the things that is an argue, it would also appear to be unavoidable
that we should be interested in ourselves and our own kind. So anthropocentrism is when the human give preference to interest of the members of their own species over the interest of the members of the other species for morally, it is an arbitrary reasons. If it is wrong in the human case to inflict unavoidable physical sufferings because humans are sentient beings, then it would be morally arbitrary to allow the inflicting of sufferings on other sentient beings. So that is why the cruel and degrading treatment of the animals can be condemned as speciesist. So no legitimate forms of the speciesism to safeguard or defend. It is unhelpful to address humanity as a whole as a anthropocentric, because many indigenous societies were not anthropocentrics, but industrial Western society has become so. Because unhelpful to criticize humanity in general for practice carried out by a limited number of the people when the many others may in fact oppose them. We also noted that all the humans who benefit from the exploitive activities of some, when some of the exclusive benefits of the exploitations are unacknowledgeable. So the anti-anthropocentrics are less vulnerable to ideological rejoinders to the effect that challenging those activities is merely misanthropic. Some scholars have also accused that environmentalists for putting the blame for biodiversity loss on all humanity rather than over exploitive elites. In 2016, a paper was also published just on that. It was published by the Fletcher and the Busher. They also claimed the same things. So given the many documented social ills of inequality, it is often assumed that inequality is an important factor to consider when predicting the biodiversity loss, because biodiversity has a great impact on the humanities. So preserving an ecosystem, it is also the realization that this ecosystem constitutes a life support system for the humans that we can understand in our everyday life. The water scarcity, electricity scarcity, and the many other things will come. The phrase oxygen crisis and many other things come if I cannot protect the environment in the proper ways. So self-interest is very important in environmental protection. Is often assumed to lead to the same practical outcomes as other ethical positions also. So this is a very consistent with the pragmatic environmental ethics literature, and particularly the Norton's convergence theory, which also contended that the human and environmental needs coincide because maintaining the environment for the human material benefits is a stronger. Sir, 1 minute more. Okay, fine. It is a stronger motivation for the nature protections. So the anthropocentrism is in a single word, or in the simplest way that you can say, that it has a great impact on the society. It has a great impact on the environment, and environment, the ecosystem, and ecocentrisms and anthropocentrism both are correlated to each other. If I can protect the environment, you can maintain the biodiversity in a proper way and the ecosystem in a proper way, then we people can save. Thank you very much. Thank you very everybody. Thank you. Thank you, Sir Abhishek Banerjee. It's a pleasure to hear you, and I can tell that you have created interest to understand humanity through anthropocentrism or your thought. So please, thank you for your Thank you very much. Thank you. Okay, our next presenter is Oyana De. Oyana De obtained her MA degree from Presidency University and a researcher also. I would like to call upon Oyana De. Please present your paper. Oyana De, are you here? Yes, ma'am. I'm here. Oyana De. Okay. Yes. Please turn on your camera. Yes, just a second. Okay, thank you. Let's start.
Good afternoon, everyone. Thank you, Pachna Mahavidyalaya, for this opportunity. My paper studies the difference in politics of representation in Alan Moore's Watchmen and HBO's 2019 adaptation of the same. My emphasis is on the character of Hooded Justice. Watchmen 1986 compels informed rereadings of Cold War narratives and their legacies by tracing an alternate history from multiple perspectives. Beyond Watchmen's problematizing of American exceptionalism, the text questions the creation of official myth and meaning making, which is the act of representation itself. The graphic novel speaks to the fundamental dilemma of contemporary human experience, the impossibility of truth with a capital T. Known as a pioneer for its serious treatment of the superhero genre, the absence of Black or other superheroes seems to be a glaring omission, even though Black unrest is one of the unspoken reasons why Captain Metropolis bands the crime busters together in the 1960s. Watchmen 1986 deliberately constructs a framework around racial bias that demands Dr. Long's participation as an agent of power for any kind of social mobility. In other words, Black superheroes cannot exist in the quasi real world of Watchmen. Such an absence may be interpreted as what Judith Butler would call a performative contradiction. That is, the linguistic assertion of an another self which cannot be within the language that asserts it. The other is always already outside the established linguistic register, suggesting that a critique of the superhero genre's limitations, invisibility in Watchmen emphasizes the problems of representing otherness. In other words, non-white voices cannot be prominent in the 1986 text. In that sense, Watchmen has more in common with the systemic powers it hopes to critique than the counter-hegemony it aspires to. HBO's Watchmen is set in Oklahoma against the backdrop of the 1921 Tulsa Massacre. The show begins by staging the destruction of Greenwood, that is, Black Wall Street. Although HBO's adaptation portrays a reality in many ways more progressive than ours, such as tax benefits for the descendants of the massacre or cops having to request the release of their weapons before they have access, etc., the advancement of Tulsa is fictional because it obscures the scope of portraying anti Blackness in the present by relegating it to the past. Most of the racist, white, economically poor population have been ghettoized in Nixonville and are habitually harassed by law enforcement as disadvantaged classes often are. Even in this reversal of fortune for Black and white people, state structures of power remain the same, persecuting the ones on the margins of society. Oklahoma police also appropriate costuming from vigilantes to protect their identities, effectively blurring the lines between state officials and the vigilantes they seek to prosecute. This appropriation is troubling because the conception of American policing in colonial era slave patrols later became modern police departments. Watchmen 2019 never directly addresses the process of arriving at Redford's America, but the idea of progress is hardly linear. As per Deleuze, an assumption of chronological time imagines one true past that has led to one true present that will lead to a true, if indeterminate, future. The show seems aware of how linearity obfuscates systemic racism. The apparent dichotomy between the police is quickly ruptured as William Rees, our protagonist, story becomes the hidden history, paralleling the white fantasy of ethical vigilantism. The brutal spectacle of the first episode is conveyed through Will Reeves' eyes as a small boy running for his life. He witnesses the ruthless persecution of his people, a woman shot in the middle of the road, ropes dragging two Black bodies behind a car, and armed white supremacists roaming freely, killing, burning, and looting their properties, murdering as many as 300 people. Here, Hooded Justice's rage stems from racial violence. In the late 1930s New York City,
We follow Angela Abar, another protagonist who inhabits her grandfather's memories after ingesting nostalgia, which are memory pills. Abar's experiences Will's memories as if they are her own. Through this experience, she bridges the past and the present. The phantasmic motif of Will's mother playing the piano in 1921 Tulsa appears in Sepia, puncturing the surface of Will's monochromatic life in New York. John Murillo III theorizes space-time as unethical time or untime. He suggests something called a time crisis, which talks about the impossibility of justice and representation of blackness. Newtonian time, Murillo writes, shatters such that slavery persists as an afterlife, framing and disfiguring the scenes of subjection black people endure and bear witness across space-time. The memories that viewers re-experience via Angela are the precipitate of a trauma that resists time truths. The circumstances of Will's invention of hooded justice are thus steeped in an inarticulate moment of pain as he is strung up from a tree and asphyxiated simply because he exists. The cops who do this to him are the same who thwarted his attempt to arrest a racist enabler and arsonist. They are members of Cyclops, a white supremacist organization which represents the system that decimated Greenwood. It is after Will is forced to reckon with his ineffectuality as a black police officer in the 1940s when he impulsively disguised himself as a white himself to save a white couple from robbery. The black hood and noose around his neck are remnants of his colleagues' earlier violence against him. Will thus becomes Hood Justice, a jarring contrast to the PR campaigning white elite Minutemen following him. Will's disillusionment with the Minutemen follows soon after as he gathers evidence detailing the resurgence of racism in his quest to uncover the neo-Nazi conspiracy of Cyclops. He is alone. Even his lover, Captain Metropolis, chastises him, arguing that chasing such an organization, which is white supremacy, is outside the purview of the Minutemen. This isn't because Cyclops is a conspiracy theory, but because white supremacy is banal beyond the spectacle of its rearticulations in the news, further trivializing the effects of systemic racism on its victims. As per Foucault, the culturally constructed body gains meaning within discourse only in the context of power relations. Similarly, Arna, 1 minute. okay, ma'am. Similarly, Will's body becomes an intersectional space for complex temporality, race, and sexual politics. His bisexuality is another instance of subversive fluidity. It allows Will to fulfill heteropatriarchy's sanctioned roles of reproduction, while his relationship with Captain Metropolis positions him in a resignificatory relationship to heterosexual cultural configurations, to quote Butler. Black bodies have been discursively inscribed upon as locations of white fantasy and the limits of whiteness. The liminality of Will's body, systematically signified by taboos, anticipates transgressions and becomes a possible site of resistance. Watchmen 2019 thus grounds Moore's character in an origin that helps viewers understand, if not justify, the source of his consuming rage, which is heroism or vigilantism as a manifestation of black anger that erupts in the wake of historical injustice, perhaps a not so nonsensical response in an already senseless world. Thank you. Thank you, Arna Day, for your nice presentation. She has lighted the white supremacy and the superhero concept. Very nice presentation, Arna. Okay, let's start with, move on to our next paper presenter, Boijoyanti Mukhopadhyay. Boijoyanti Mukhopadhyay, are you there? She is an associate professor, Department of Bangla, Bonoarilal Bholatia College, Asansol, and Boijoyanti, kindly unmute yourself. Yes, ma'am, I'm there. I'm her co-author. I will be presenting. Okay. Please introduce yourself and begin your paper. Good afternoon, everyone.
The title of our paper is The Center Margin Conflict in the Running of Jails, a critical study of Jorashandho's Louhokapat and Life as a Jailer by Captain Joe D. Franco. Okay, this is the title of my paper. In our paper, we would be analyzing the center margin conflict that goes on incessantly in the struggle for power between the inmates and the administration of correctional homes. Our analysis of the chaotic world of violence, helplessness, and despair that exists behind the impregnable walls of the jails provided us with an environment ripe for the study of power at a raw and primal level. The text that we would be using is Louhokapat. Most of you must have heard or you must have read this text, Louhokapat by Charuchandra Chakraborty, that is Jorashandho, and the other text is Life as a Jailer, and the author is the one on the extreme right. He is Captain D. Franco. Life as a Jailer, this is the book. What is interesting about these two texts is that they are both autobiographical accounts of the works of jails as seen by two different jailers working in two different parts of the world. One in different prisons of USA, that is Captain D. Franco, and of course, another, Jorashandho, was working in different jails of undivided Bengal. But what remains constant across places and time in the running of jails is the continuous struggle for power between the administration, that is correction officers, and the prisoners. This is because in a politics of a jail, whatever is not major or central or powerful is always reduced to being associated with inconsequence. To be of consequence, be it the administration or the inmates, the center has to be occupied, and as you can assume in jails, that occupation always involves the use of brute force. As you can see in this slide, I would like to quote a section from Life as a Jailer by Captain D. Franco. Imagine having to go to work every day and experiencing the threat of violence, verbal abuse, and horrible conditions. Well, for many correction officers, that's just a normal day at work. Confrontations with the inmate population is an everyday fact for us and has to be dealt with professionally and in a swift manner. You see, in our profession, there is no losing a fight. Very important. You cannot lose a fight when you are a jailer. And that's because the system will break down. Therefore, the fulcrum on the basis of which this entire administration of a correctional home or a jail works is not losing a fight. And that fight is obviously not letting go of the center of power. Here, I would just like to show you a photograph from the book Behind the Bars by Miss Shunetra Chaudhary. She was once a jailer of Tihar jail. This one. And she writes, does the front of the building you work in look like this? This is a side view of the Tihar jail. So obviously, most of us work in buildings which do not look like this. As you can make out from the photograph, the very look of a jail is such that it is meant not only to restrict, but also to intimidate. In fact, the first time a person walks into a jail, even as a jailer, let me assure you, not only as an inmate, as a jailer or as a deputy jailer, the very environment is very uncomfortable. A very dark world restricted by 3 gates. If any of you have seen a jail, there is a gate outside where warders are posted. That is the challenge gate, known as the challenge gate. Then there are 2 consecutive gates in a jail, which never open simultaneously. Jorashandho writes about his first thoughts of having been appointed as a jailer in Darjeeling District Correctional Home. সমস্ত ছাপিয়ে মনের মধ্যে জেগে উঠলো কেমন একটা ভয়, অপরিচিত ভবিষ্যৎ। ঝাঁপ তো দিলাম, কে জানে কি আছে তার রহস্যময় অন্ধকার গর্ভে। This fear of Sri Charuchandra Chakraborty or Jorashandho
can in no way be termed as baseless, because the moment a person enters the dark world of prisons, he or she, whether he or she wants it or not, whether he's a prisoner, a warder, an officer, a super, has to participate in this center margin conflict, because occupying the center and pushing the other towards the margin is inevitable for survival there. In jails, rules dictate what an inmate can eat. Warders tell them where to sleep, with whom. Those serving rigorous imprisonments are accorded jobs according to the needs of the institution rather than merit and aptitude. But prisoners also, there's no need to think that the prisoners accept all of this very silently. Prisoners also try to keep the administration on the margin, and they themselves occupy the center in a myriad of ways to ease their lives. And the prisoners who are able to succeed in this unique and extremely harsh struggle for power in prisons learn to manipulate the environment. And how do they manipulate? They join gangs. They smuggle contraband like drugs, money, and arms. They ceaselessly plot and scheme to let officers know that it is they and not the prisoners who control the prisons. Next, I would just like to tell you that in prisons, every power is based on fear, intimidation, and the risk of bloodshed. The inmates too know a new officer when they see one. I would quote from Life as a Jailer. I remember my first day at work, fresh out of the academy. The correctional officers are trained at an academy. In West Bengal, we have got the Rika at Dum Dum, where training of the officers take place. Fresh out of the academy, standing in my first post, which was of course patrolling maximum security, when an inmate walked up to the bars, looked me straight in the eyes like he was pissed off, and said, "What in the fuck do you think is so funny?" I looked at him, and I'm not ashamed to say I was a bit scared that day, even though we had bars in between us. And I said, "I don't think anything is funny." The inmate looked at me, smiled, and said, "Got you, man. I'm just playing with you." You see, he knew that he was new. And to be honest with you, inmates know about everything that is going on in their world, which is the jail, and also what is happening in other jails. Next, I'm going to show you, the use of technology is very important in the running of a jail. Most of you are aware of the technology that is used by the administration, like the ones we use in the airport, maybe a scanner as well as, jammer to prevent mobiles. But I'm going to show you the weapons, indigenously developed weapons that are used by the inmates. Number one, this is a razor whip. As you can see, it is a long string with razor blades tied on it, which you can use like a whip, but with razors. Next, I will show you a shiv. The most common makeshift weapon is a shiv made by the inmates. And they can be formed almost out of anything, like metal shivs. I'll just tell you what is a shiv. যে কোনো কিছুকে যদি শার্পেন করতে পারে, সেটা কাগজই হোক বা অন্য কোনো জিনিস হোক, ওটা দিয়ে ওরা শিভ বানিয়ে দেবে এবং সেই শিভ দিয়ে ওরা অফিসার্সদের হাতে চালিয়ে দিতে পারে, নিজে একজন আরেকজনের হাতে চালাতে পারে, and it is pretty dangerous. Every time a searching operation takes place, you see many shivs. This is a metal shiv. I'll show you a glass shiv. কাঁচ, একদম কাঁচ দিয়ে তৈরি, কাঁচের সামনেটাকে শার্পেন করে তৈরি। পেপার শিভস, শক্ত পেপারকে এরকম ভাবে শার্পেন করে তৈরি করেছে এটা। ইভেন টুথব্রাশ শিভস, টুথব্রাশের এজটাকে শার্পেন করলে এই জায়গাটা এত শার্প হয়ে যায় যে হাতে চালিয়ে দিলে ইউ ক্যান হ্যাভ আ লট অফ bloodshed. So if there is an edge to it, they can make a shiv. Like even this is a bedpost shiv, and shivs can be of many types. You name it, and they make shivs out of it. Even জুতোর যে নিচের পার্টটা শুকতলা, ওটাকে খুলে নিয়ে শার্পেন করে, there have been many instances where they have made them into shivs and used them to escape. Next, a dummy machine gun. If you want to escape from prison, you need a gun. Smuggling a gun is very difficult, not impossible. I don't want to say it's impossible, but very difficult in a prison. So all the time, prisoners would construct dummy weapons.
weapons that look almost identical to guns. You see a dummy machine gun that I'm showing you. This is entirely made of a wire frame structure. মানে পুরোটা তার দিয়ে স্ট্রাকচারটা তৈরি করে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়েছে। জাস্ট a black tape. দূর থেকে কিন্তু মনে হবে it is quite impressive looking and it will not be used in any harmful capacity. কিন্তু তাহলে ব্যবহার কিসের জন্য হচ্ছে? The prisoners generally hold up guards with such guns and attempt to escape through hostage negotiation. Those who have seen the film Sholay, they know it very well that they do not use any kind of weapon, Amitabh Bachchan and Dharmendra. They just escape. They take Asrani as hostage and escape. Next, nunchucks. This is another weapon. This weapon is made entirely of pure lead. It is Sorry to interrupt, Boljanti. You have 1 minute more. You have 1 minute more. Okay. Okay. Yeah. It is as simple as it sounds. Prisoners use a pair of chair legs. What you can see, these are only 2 chair legs which they have bound with a sheet of their bunk. Tied them together using those sheets, and they have not ever been successful in escaping, but this can harm a lot. Next, I'll show you a toothbrush crossbow. This is a bow kind of a thing which is made entirely of toothbrushes. And to have a bow, you always need a string. So where does that string come from? As you can see, that comes from their underwears. Let me tell you, prisoners can be very, very innovative. So many jails, they have started replacing toothbrushes. Toothbrushes are totally prohibited in a lot of prisons. And what do they use instead of that? Toothbrushes can be turned into anything. They use this kind of thistles, be it, now Baruipur Central or Dom Central Correctional Home, Tihar, Yarwada. This is used by the prisoners for brushing. How? They have to put it over here and then brush your fingers with that. And one more thing, it is a scalding hot chocolate. Chocolates are not allowed inside any kind of jails. So the reason, you only need to heat it, put it in a cup and heat it. The moment you heat it, you will ask, how will they heat it? Do they have the heaters? They can make heaters out of anything. Searching operations have found a lot of heaters like this. This is one, another very innovative kind of heater. And they heat that to a scalding point and just wait for a guard or officer to pass by. And the moment they see, they just throw it. And this is the condition. This is the condition of an officer who had been seriously wounded by this. And, sliding is absolutely disgusting in nature. The next one I'm going to show is sliding. This is a toothpaste is used. Inside it, they put their own feces. You will not even imagine it. Feces is put inside it, and they wait for the guards to walk by and slime them with that. So next, that's it, more or less, what I wanted to present to you. Actually, what I wanted to show, there is a constraint about what happens behind the high walls of the prison, unseen by the common eye. And with that, I conclude my presentation. Thank you. Jai Hind. Thank you, Boljanti. A great presentation you have did. So I can, it's not directly connected, but you have reminded me the novel of Sotinath Bhaduri's Jagori, and its psychoanalytical narratives there, and the dark side of jail, prisoners and jailers. Okay, thank you very much, Boljanti. I have great pleasure to introduce Bikash Mondol from Egra SSB College. His topic is on the art of persuasion, Madhusudan Datta's Virangana Kabbo in the light of feminist psychoanalytic theory. Please, Professor Bikash Mondol, আপনার বিষয় শুরু করতে পারেন. You can present your paper. Am I audible, ma'am? Yes, Hello. yes. We all can hear you. Good afternoon, Yes, everyone. we all can hear you. Could I have your attention, please? Professor Giri, glad to see you in the chair. I have a confession to make first before the starting. Although the textual criticism is exclusively done here,
with the Virangana Kabbo. In today's presentation, the part will be eliminated for the time sakes, and no translation is available, unfortunately, for this reason. Okay, let's start. No need to repeat my title. Virangana Kabbo can contribute in many ways to the current debate about the construction of gender and identity in 19th century Bengal, as well as in our time. The striking premise that each poem, there are 11 epistles in the book, represents a letter composed by the heroine, ask us, according to the conventions of the epistolary genre, to read the Madhusudan's collection at least on one level as the authentic narratives of the letter writers, that is, as the written products of women. In every epistle, a female speaker fashions a picture of herself. Further, the story that each heroine recounts is a love story, a heterosexual love story. These letters focus the narrative spotlight squarely on hero and heroine, male and female, as they take shape, acquire identity in and through the erotic relationship. By means of two different approaches, an examination of genre and of feminine desire, I show how the Virangana Kabbo progressively and relentlessly explore the connection for women between desire and the instability of identity. More precisely, Madhusudan's collections unmask the woman's protean and ephemeral nature whenever she embarks on an erotic relationship with a man. In the context of desire, in one letter after another, the Madhu's heroine self turns out to be no more than a variety of performances she puts on for the sake of capturing, for the first time or once again, the desire of the lover who has abandoned or neglected her. The poet draws his material from prior text concerned with the action and emotions of heroes. From the margins of this text, he plucks, Madhusudan plucks, the author plucks, the women who play secondary, if at time compelling, roles in the narratives and places them center stage. Shakuntala offers her perspective on the seemingly endless wanderings of Dushyanto. Madhusudan seems to empower his heroines to recreate their narratives from an entirely subjective point of view. My readings of the Virangana Kabbo, while taking account of the concern raised by the formalist critics previously, concentrates on the heroine, linking intertextual and genre-based formalist observation with an interpretation that draw on issues from the contemporary debate about the construction of gender, sexuality, and identity. I examine the portraits that Madhusudan, by assuming the female voice, carefully construct of his heroines. My work seeks to uncover how gender and sexual identity do not pre-exist social organization based on biological universals, but rather come into existence as cultural constructs, products of specific historical, social, political relations imposed on the body. The Virangana Kabbo, when examined through feminist psychoanalytic perspectives, have much to say not only about the construction of the feminine, but also about the male constructions of the feminine. Madhu's epistolary collection draws the reader into the illusion that he or she is listening to the voices of 11 heroines, authentically female voices, all lamenting abandonment by their lovers or husbands. Since the heroine offers her first-person narrative, the poet himself is readily effaced. We hear her voice, not his. The latter functions as a veil behind which Madhu hides as he constructs by means of transvestile ventriloquism or cross-gendered narration, an elaborate fiction of granting
woman a voice. And yet, the vigilant reader will consider the role that the author plays in shaping the heroine's narrative. The male poet voice, speaking in the guise of various female characters, challenges us to ponder the nature of the text gender subject. To what end does Madhusudan grant the heroine what he pretends in her own voice? Is Madhusudan really writing like a woman? Or does he instead write woman like a man? What concerns me is not an exploration of essentialism, that is to say, of whether only female authors can speak of female experience, while such a possibility is biologically or somehow naturally foreclosed to male authors. I consider instead how Madhusudan imagines woman and her desire as if in her voice, and I question what this configuration reveal about the Madhusudan's heroine, and by extension about how Madhusudan constructs woman, a capital W. In general, we shall see that in the end, the illusion Madhusudan wrote works so hard to create that these are, in fact, uncomplicated, unmediated female voice shatters. In the first part, by examining Madhusudan's decision to employ the epistolary form and through readings of the epistles of Shakuntala to Dushyanto, Draupadi to Arjuna, Bhanumati to Duryodhana, Dushala to Jayadratha, all chosen for their self-conscious attention to the epistolary form, I seek to delineate the falseness of the expectation that arise in the reader. Each woman shifts the absent hero into the textual center, as it certainly carefully shaping her narrative to highlight what she believes he wants to read. Sorry She to offers interrupt him. you. You have 1 minute more, okay? Thank you. Thank you. No problem. I have Laka to do. Okay. No problem. Laka argues that my second part is considered psychoanalysis. While the performances women act out in an effort to capture men's desire, maybe all men see of women, there remains something beyond the performances, or rather many things that cannot boil down to a universal, but that nonetheless exist. One cannot put a finger on a essence of woman because, according to Laka, she is not whole. Nevertheless, Laka continues, we certainly attempt to generalize about woman, possessing the existence of a single principle by which to define all women. This attempt to create a homogeneity out of the heterogeneity of women, however, remain an illusion. And okay, for the time's sake, that brings me to the end of my presentation. Thank you. আমি কি থামিয়ে দিলাম? No, 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 Do no. I stop No, it? not at all, not at all. Okay. Okay. Thank you for a finely produced and witty titled paper from Professor Mondal. It's tuned with a new trend in scholarship on this work. It reacts to a reading-based dialogue between poet and reader, and aims to recover the true feminine voice of the Madhusudan's heroines, ventriloquized by their male author. This paper will be welcomed by anyone in Madhusudan's Birangana Kabbo Thank you. and in the current gender issues or debates. আমার মনে হচ্ছে যে মধুসূদনের বীরাঙ্গনা কাব্যর লেখকের দৃষ্টিভঙ্গি থেকে যে নির্মাণ তিনি করেছেন, মেয়েদের যে বিশেষ নির্মাণ করেছেন, যে সেখানে তারা পরাজিত হয়ে গিয়েও চাইছেন ওই দাবি আদায়, যেটা আপনার শিরোনাম ছিল সম্মতি আদায়, সেটা হয়েও একটা বিশেষ জায়গায় হয়তো তিনি পৌঁছাচ্ছেন, বা আপনার পেপারের থ্রুতে আমরা এটা বুঝতে পারছি যে সেই জন্য বীরাঙ্গনা না হয়েও কি করে বীরাঙ্গনা হচ্ছে
সেটা আলাদা করে একজন মেল অথারের দৃষ্টিকোণ দিয়ে দেখা। ইজ ইট সো? Not exclusively, but this is the main point. Okay, okay. Thank you. Paper presenter Dipankar De, who is a PhD scholar, Vishwabharati Shantiniketan, whose topic is on 21 শতকের বাংলা উপন্যাসে নিম্নবর্গীয় নারী সমাজ. Please carry on. Dipankar De, are you there? Yes. আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। ওকে, লেটস বিগিন। উপস্থিত সকলকে নমস্কার এবং যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার গবেষণা নিবন্ধ আলোচনা করছি। আমার গবেষণা নিবন্ধের শিরোনাম 21 শতকের বাংলা উপন্যাসে নিম্নবর্গীয় নারী সমাজ। আমরা জানি পুরুষ প্রধান সমাজে নারী অপাঙ্ক্তে হিসেবে বিবেচিত। সমাজের স্তর ভেদে নারীর অবস্থানের হেরফের ঘটলেও মোটামুটি ভাবে সকলেই অবদমিত পরাধীন। উচ্চবর্গের যে নারী উপার্জনক্ষম তারা তুলনামূলকভাবে ভালো পরিস্থিতিতে অবস্থান করলেও এই বর্গেও নারীকে নানাভাবে অবহেলার শিকার হতে হয়। নিম্নবর্গের নারীরা সেই প্রাচীনকাল থেকেই কৃষি, হস্তশিল্প, পশুপালন, নানাবিধ সেবাবৃত্তির সঙ্গে যুক্ত ছিল। সংসার চালানোর গুরুদায়িত্ব পুরুষের সাথে সাথে নারীদেরও এখানে সমপরিমাণ। কিন্তু সংসারের সম্মান প্রাপ্তির ক্ষেত্রে, শিক্ষা গ্রহণের অধিকারের ক্ষেত্রে এই নিম্নবর্গীয় নারীদের সেরকম কোনো অধিকার দেওয়া হয়নি এই সমাজে। সময়ের সাথে সাথে নারী তার অধিকার বুঝে নিতে সচেষ্ট হয়েছে। সেই কাজে সমাজের বিরূপ পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে জয় ছিনিয়ে আনতে হয়েছে তাদের। প্রাচীনকাল থেকে ইতিহাস চর্চায় নারী উপেক্ষিত হয়েছে। প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্যে আমরা দেখি তাকে সন্তান উৎপাদনের যন্ত্রের বেশি কিছু ভাবা হয়নি। সপ্তদশ ও অষ্টাদশ শতকে নারী ভারতীয় সমাজ ব্যবস্থার নানা ধরনের কুসংস্কারে আবদ্ধ থেকেছে। ঔপনিবেশিক শাসনকালেও নারী পুরুষতন্ত্রের সম্পূর্ণ অধীন, পিতৃতন্ত্রের অত্যাচারে নিপীড়িত। এই পর্বেও তার পরিচয় সীমাবদ্ধ জননী ও জায়া হিসেবে। তার নিজস্ব কোনো অস্তিত্ব স্বীকৃতি পায়নি সমাজের চোখে। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ, এগুলো আমরা সবাই জানি, তবুও আমি ইতিহাস হিসেবে একটুখানি সেটা উল্লেখ করছি। এবং বৈধব্য জীবনের গ্লানি তার স্বাভাবিক জীবনযাপনের সুখ কেড়ে নিয়ে জীবনকে নরক করে তুলেছিল। 19 শতকের ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষায় আলোকিত এক শ্রেণী নারীর হীনাবস্থা দেখে বিচলিত বোধ করেছিলেন। রামমোহন ও তার ব্রাহ্ম সমাজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দের মতো নবজাগরণের কাণ্ডারীদের প্রচেষ্টায় নারীর উন্নতিকল্পে কর্ম প্রচেষ্টা চলেছিল। 19 শতকে এইসব শিক্ষিত ভারতীয় পুরুষবর্গ নারী শিক্ষা বিস্তার ও নারীর অধিকার অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এই সময়ে সমাজে প্রথম উপলব্ধ হয় যে নারী শিক্ষার প্রসার ও সামাজিক সংস্কারই পারে ভবিষ্যৎ একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে। কিন্তু সেই সংস্কারের কাজ শুরু হয়েছিল সম্পূর্ণত নগর কেন্দ্রিক এবং উচ্চবর্গ মহলে। নিম্নবর্গের নারীরা যে গভীর অতলে তলিয়েছিল তা থেকে তাদের খুব বেশি পদোন্নতি হলো না। পূর্বেই বলেছি, উচ্চবর্গের নারীদের তুলনায় নিম্নবর্গের নারীদের অবস্থা আরো বেশি সকরুণ। নিম্নবর্গের নারীদের কোনো পারিবারিক ক্ষমতা, মর্যাদা ও সম্মান নেই। নিম্নবর্গে সবকিছুর মালিক হলো পরিবারের পুরুষকর্তা। কি সাধারণত পরিবারে নারীকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য পুরুষের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তাকে পুরুষ ও পরিবারের বোঝা হিসেবে বিবেচনা করা হয়। এমনকি যে সমস্ত পরিবারে নিম্নবর্গীয় নারীরা উপার্জন করেন কোনো বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে বা অন্য উপায়ে, সেখানেও পুরুষই শেষ কথা। উচ্চবর্গ নিম্নবর্গের সঙ্গে তুলনায় নিম্নবর্গে স্ত্রীর অধীনস্থ রূপটি বেশি লক্ষ্য করা যায়। যখন নারীর হাতে অর্থ সম্পদ ও সম্পত্তির অধিকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা, এই মর্যাদাটুকু সে পাবে না নারী। কিন্তু সাধারণভাবে নিম্নবর্গের জনজীবনে এই দৃষ্টান্ত দেখা যায় না। প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত দেখা গেছে নারী শুধু বঞ্চনার শিকার হয়েছে, তাকে তার সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করেছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। উপরন্তু নারীর ওপর নেমে এসেছে অকথ্য অত্যাচার, শোষণ এবং উৎপীড়ন। আমরা বলতে পারি, দেখেছি এগুলো, যে নিম্নবর্গের পরিবারগুলিতে স্বামীরা স্ত্রীর উপার্জিত পয়সায় নেশা ভাঙ করেন,
মদ খান, এবং তাতে আপত্তি করলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় সেই নারীকেই। নারীকে যেরকম অবহেলার মধ্য দিয়ে বড় করে তোলা হয়, যে শাসন শোষণের মধ্য দিয়ে তাকে গড়ে তোলা হয়, শিক্ষার অভাব তাতে নারী তার অধিকার বুঝে নেবার সাহস দেখাবার ক্ষমতা গড়ে তুলতে পারে না, বিশেষ করে নিম্নবর্গীয় নারী সমাজে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জাতাকলে পড়ে সে শুধু নিষ্পেষিত হতে থাকে। আসলে অর্থনৈতিক স্বাধীনতার অভাবেই নারীর এই পরিস্থিতি। নিম্নবর্গের জনজীবনে নারীর এই অবস্থান এই সময়কালে সমাজ সচেতন লেখকেরা তাই বড় বাস্তবতার সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। কেননা 21 শতকে যারা লেখালেখি করছেন তারা বেশিরভাগ ওই নর ও নারীর প্রেম, রোমান্স আর নগর জীবনের কীর্তন থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনের, প্রান্তিক জীবনের কথা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তাদের লেখনীতে শোষিত নারীর জনজোয়ার উপস্থাপনের মাঝে কোথাও কোথাও আগুনের ফুলকির মতো ব্যতিক্রমী নারী চরিত্র এসেছে তাদের চারিত্রিক উজ্জ্বলতা নিয়ে। আমরা সামগ্রিকভাবে সেই নিম্নবর্গের নারী সমাজ নিয়ে আলোচনা করেছি, এই আমাদের পূর্ণাঙ্গ গবেষণাপত্রে করেছে। এখানে সংক্ষেপে উপন্যাসগুলোর একটু নাম বলে আমি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু স্বল্প সময়। এই প্রসঙ্গে তপন বন্দ্যোপাধ্যায়ের টার বাংলার রূপাখ্যান, টার বাংলার রূপাখ্যান, টার বাংলার রীতিকথা, এটা আসলে ট্রিলজি, এই 3 খণ্ডের আলোচনা করা যায় মিহির সেনগুপ্তের ধানসিদ্ধির পরণ কথা, যেটা 2008 সালে প্রকাশিত। আমি সালগুলো আর বলছি না, কারণ এগুলো সবই 21 শতকে প্রকাশিত। অনিল ঘরাইয়ের অনন্ত দ্রাঘিমা, সৈকত রক্ষিতের জয় কাব্য, রামকুমার মুখোপাধ্যায়ের দুঃখে কেওড়া, অমর মিত্রের ধনপতির, অনিতা অগ্নিহোত্রীর মহানদী, তিলোত্তম মজুমদারের রাজপাট, কল্যাণ মণ্ডলের ইদুন্নামা, শামীম আহমেদের সাত আসমান, শরদিন্দু সাহার ভিটেমাটি প্রভৃতি উপন্যাস নিয়ে আলোচনা করা যায়। তপন বন্দ্যোপাধ্যায় যে ট্রিলজির কথা বলছিলাম তার বিশাল প্রেক্ষাপটে চরিত্র গৌণ হলেও পঞ্চায়েতি ব্যবস্থায় নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই 3টি উপন্যাসের নায়িকা দোপাটি। এই দোপাটি চরিত্রটি যে কোনো নারীকে উৎসাহ যোগাবে। পুরুষ শাসিত সমাজে একজন সাধারণ নারীর গ্রাম প্রধান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কাহিনী এবং তার যে জীবনযাত্রা সংগ্রাম, সেটা কম গুরুত্বপূর্ণ নয়। আমরা পরে আরেকটি উপন্যাসের কথা বলি, জয়কাব্য উপন্যাসে দেখি এক আদিবাসী যুবতীকে কেন্দ্র করে 2 সবর সহোদরের মধ্যে জন্ম নেয় যে বিরোধ, তা কালক্রমে এক মহাভারতীয় যুদ্ধের রূপ নেয়। নারীকে সম্পত্তি ভাবার যে চিরকালীন নিজের মুঠোর মধ্যে করায়ত্ত করার যে ভাবনা পুরুষের, সেই লজ্জাজনক মনোভাব, তার বিরুদ্ধে রক্ত ঝরেছে লেখক সৈকত রক্ষিতের কলমে। এখানে অমর মিত্রের ধনপতির চর উপন্যাসে দেখি 6 মাসের জন্য সংসার পাতা জেলেনিদের কাহিনী, তাদের শোষিত হবার ইতিহাস, বঞ্চিত হবার ইতিহাস, তাদের দুর্ভাগ্যের ইতিহাস ফুটে উঠেছে বাতাসী, যমুনা, কুন্তীদের জীবন কাহিনীর বয়ানে। এরকম ভাবেই আমরা দেখি তিলোত্তম মজুমদার রাজপাট উপন্যাস, সেখানে ময়না বৈষ্ণবী স্বয়ং গঙ্গার মতো পাপ প্রক্ষালনকারিণী, কিন্তু মহাপ্রাণ বৈষ্ণবীকে হত্যা করলো দুর্বৃত্তরা, কিন্তু তার অস্তিত্ব অনির্বাণ চিরদ্বীপ হয়ে রইল মুর্শিদাবাদের প্রাণবায়ুর ভিতর। এখানে একজন নারীর, একজন বৈষ্ণবী বৈরাগীর, তার মহত্ব ছড়িয়ে পড়েছে, তার মাহাত্ম্য কীর্তিত হয়েছে। শরদিন্দু সাহার ভিটেমাটি উপন্যাসে দেখি ইটভাটায় কাজ করা রেজা মেয়েদের জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি। লক্ষ্মীর ধর্ষণ চিত্র এই উপন্যাসে সমাজের মুখে আগুন ছুড়ে মারে, আমাদেরকে লজ্জিত করে তোলে। কল্যাণ মণ্ডলের যে রূপক সাংকেতিক উপন্যাস ইদুন্নামা, সেখানে দেখি যে শাসকের বিরুদ্ধে যে লড়াই ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে এই উপন্যাসের নায়ক চরিত্র অবিনাশ, সে ইঁদুর মারার বিষ বিক্রি করছে এবং মানুষকে সচেতন করছে যে ইঁদুর সমাজের ক্ষতি করছে, বিশেষ করে নিম্নবর্গের সমাজের যারা চাষি তাদের ক্ষতি করছে। আসলে এটা রূপক, সেখানে শাসকের বিরুদ্ধে শোষিতের যে আন্দোলন সংগ্রাম, সেটাই এখানে প্রকাশ পেয়েছে খুব সুন্দরভাবে। তার সহযোগী হয় বাতাসী নামে একটি মেয়ে। সংগ্রাম আন্দোলনেও যে নিম্নবর্গের নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ, সেটাই আবার মনে করিয়ে দেয় এই উপন্যাস। দুঃখে কেওড়ার উপন্যাসে নারী নামক একটি অধ্যায়ই রয়েছে। দুঃখে তার স্ত্রী ফুলুকে নিয়ে সুখী, কিন্তু নারীর অবস্থানটা নিয়ে, বিশেষ করে নিম্নবর্গের নারীর অবস্থান, দুঃখে তার সহজিত ভাষায় যেভাবে প্রকাশ করেছে, সেটা আমার উদ্ধৃত করতে খুব ইচ্ছে করছে, আমি একটু বলি সেটা। এই উপন্যাসটা সম্পূর্ণভাবে দুঃখের বয়ানে রচিত। রামকুমার মুখোপাধ্যায় এখানে একটা অদ্ভুত মুন্সিয়ানা দেখিয়েছেন। একজন মানুষ যে আগে চাষবাস করতো, বয়সের সাথে সাথে যে চাষবাস আর করতে পারে না, সে কাঁচির ব্যবসা করে, মানে দেশি মদের ব্যবসা করে,
তো তার জীবনে কি বলছে, তার ভাবনা চিন্তা মদের থেকে সে যে ভাবনা চিন্তাগুলো, যে দর্শন, সেরকম ভাবে প্রত্যেকটা একটা অধ্যায়ে সে লিখেছে। সেরকম নারী অধ্যায়ে যেটা প্রকাশ পেয়েছে ভাবনা, মহিলা বলছেন বড় ভালো কথা, তবে কি জানেন মহিলা বাসে থাকে, বেটা ছেলেরা ওখানে বসতে পারবিনি, তাদের ব্যবস্থা উল্টো দিকে, মেয়ে ছেলে হ্যাঁ খারাপ বলেননি, তবে ভালো কথা পুঁথিতে মিলবে। হ্যাঁ রমণীদের ব্যাপারে আমি কি বলি বলেন দেখি, ব্যাপারটি লক্ষ্মীর বিদ্যে চর্চা হয়ে যাবেনি। যাই হোক, এই উপন্যাসে আমরা দেখি ফুলুর প্রতি দুঃখের অকৃত্রিম ভালোবাসা ও নির্ভরতা, গ্রাম্য বৃদ্ধ দুঃখে ও তার স্ত্রী বৃদ্ধা ফুলুর সুখী দাম্পত্য চিত্র, এসবই এখনো আমাদের এই সমাজে আসা জায়গায়, বিশেষ করে নিম্নবর্গীয় সমাজেও, নারী সমাজেও কোথাও আলোর ফুলঝুরি জ্বালায়। নমস্কার। Thank you very much, Dipankar De. Okay, let's move on to our next paper presenter, Dr. Mohammad Rakibul Islam. Are you there, Rakibul Islam? I think he is not here. Okay, so Rakibul Islam, Dr. Mohammad Rakibul Islam, are you there? At the He's not seen in the screen, ma'am. People or the people, we can see that, and we can say that they feel the pain of life beneath their crying. At the same time, they prepare themselves to fight against the frustration, any of the circumstances they have, and they finally have proved themselves for the establishment of their identity as a human being by using their merit, their power, and the strength of mind. আমরা আজকের এই আলোচনা সভায় এমন অনেক নতুন দৃষ্টিকোণ দেখতে পেলাম, whatever it may be, the women, the feminists, the patriarchy, the American literature's hegemony, whatever it may be, and the wonderful presentation of Jailer's writings. Actually, we have enlightened through these very intellectual papers of yours, your thoughts. I am very glad of being the part of this paper presentation session. আমি খুব আপ্লুত এবং আনন্দিত এরকম একটা সময় আপনাদের সকলের সাথে কাটাবার জন্য। আচ্ছা, এবার now it's time for question answer session. If you have any question regarding the this paper presentation, so you can ask. It's over to you. Okay, so Ma'am, I have please you can. Okay, you can tell. Ma'am, I have a Please turn on your camera, please. Boyjanti Mukhopadhyay. Miss. Okay. Am I visible? Am I visible now? Yes. Okay. Okay, ma'am, I have a question to Miss Haldar about the position where she was talking about Ashapurna Devi's Pratham Pratishruti and the kind of resistance that is offered by her, especially like Mora when she walks out of her house. But is the walking out of the house only source of resistance? Like, she has been resistant throughout her life. Not only like the way she chose her daughter-in-law. At that time, she had set a condition that she would marry her son only to a girl who is educated, pursuing her education, and a girl like that is brought in. She had enrolled her own daughter to his school. So isn't the resistance a very prolonged resistance? Not only the leaving of the home. That's my question.
Shulata Haldar, are you there? Shulata Haldar. I think Shulata Haldar, are you there? I think she is listening. What? My bad. Okay, ঠিক আছে. So, any other question? না, ঠিক প্রশ্ন নয় প্রফেসর গিরি, কনগ্রাচুলেশন করবার আছে। আমি দেখতে পাচ্ছি না সুনেত্রা বসাক, তিনি কি আছেন? সুনেত্রা বসাক, are you there? সুনেত্রা কি ঠিক আছে, না থাকলেও চলবে, তার তো উত্তর দেওয়ার ব্যাপার নেই। আর তাকে চ্যাট বক্সে অনন্যা দে প্রশ্ন করেছেন, আছেন? আছেন। ঠিক আছে, আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি তাকে, কারণ বক্সে অনন্যা দে তার কাছে জিজ্ঞেস করেছেন যে মল্লিকা সেনগুপ্তের কবিতা, উনি উত্তরও দিয়েছেন, সুনেত্রা উত্তরও দিয়েছেন। আমার যেটা বলবার, কাজ তো ঠিক আছে, কাজকর্ম তো সব হচ্ছে, ভালোই কাজই হয়েছে, বিশেষ করে বৈজয়ন্তীর কাজটা ভীষণ ভালো লেগেছে আমার, এত ছোট বয়সে সে একটা ওপেনিং আপ হিসেবে খুবই ভালো। কিন্তু যখন একটা কাজের পরে আমরা যারা লিটারেরি স্টাডিজ এর মানুষজন, একটা কাজের পরে যখন মূল টেক্সটটা কেউ জানতে চাচ্ছেন, বিশেষ করে তিনি যখন আমাদের, sorry to interrupt you, please turn on your camera so we can see you. Okay. কথা শুনতে গেলে দেখতেও হবে, হোক সেটা নয়, শোনা যাচ্ছিল তো আমাকে, আমি বলতেই চাইছিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা লিটারেরি স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের যেটা খুব বেশি আকাঙ্ক্ষা, আমার পয়েন্টটা তো ক্যারি করবেন ঠিকই আছে, সেটা নিন, কিন্তু যখন টেক্সটটা সম্পর্কে কেউ আগ্রহ বোধ করে, আমি সেটা দেখলাম। মল্লিকা সেনগুপ্ত সম্পর্কে কথা বললেন, এখানে যতটুকু বলা যায় আর কি, সুনেত্রা বললেন, আর অনন্যা ওর কাছে জানতে চাইলেন যে টেক্সটটা উনি কোথায় পাবেন। এইটা খুব বড় একটা ব্যাপার বলে আমার মনে হয়। আমি মূলত স্বাগত জানানোর জন্যই বলেছি, ধন্যবাদ জানাচ্ছি সুনেত্রাকে। ঐন্দ্রিলার কাছে একটা প্রশ্ন আছে, ঐন্দ্রিলা কি আছেন? ছোট আমাদের থেকে অনেক, ঐন্দ্রিলা আছেন? এটাও ঠিক প্রশ্ন নয়, একটু জানবার আছে, যেহেতু লাকাকে নিয়ে আমি কাজ করছি, এক্সক্লুসিভলি লাকানিয়ান সাইকোঅ্যানালিসিস থিওরি আর কনোটেশন অফ সিম্বলিক অর্ডার এন্ড ইমাজিনেটিভ, আছেন? ঐন্দ্রিলা নেই, উনি জিজেক কে নিয়ে কথা বলছিলেন। আমি শুধু জানতে চাইছিলাম জিজেক এর উপরে লাকার প্রভাব আছে কিনা, সেটা আমার মনে হলো তিনি বলতে পারেন। She is I think her name is Orundhuti. অরুন্ধতী বলেছেন? Yes, Orundhuti স্যার। Sen, আছেন? হ্যাঁ স্যার, আপনি এটা জিজেক কে নিয়ে নিয়ে খুব কথা ডিটেল, বলছিলেন? হ্যাঁ, আমি অরুন্ধতী আমি বলছি। আমার মনে হলো জিজেক এর উপরে লাকার প্রভাব রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে, মানে সেটা নিয়ে আমি খুব ডিটেল জানি না, এটা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, তবে হ্যাঁ এটা Orundhuti, মানে can you turn on your camera? Okay, thank you. আমার মনে হলো মানে স্যার, মানে হ্যাঁ অবশ্যই, কিন্তু মানে আমি এই মুহূর্তে ওটা নিয়ে খুব একটা বেশি বলতে পারবো না, মানে আমার অত রিসার্চ নেই এ ব্যাপারে, তবে অবশ্যই আছে, মানে যতটুকু আমি জানি। থ্যাংক ইউ। আচ্ছা, দীপঙ্কর দে সময়ের কম বলে, নয়তো উনি অনেকগুলো উপন্যাস নিয়ে কথা বলছিলেন, নিম্নবর্গীয় একটা সমাজের কথাও বলছিলেন, যেখানে আমাদের এই ওয়েবিনারের যে বিষয়, অর্থাৎ প্রান্তিক মানুষের জীবন আর সেই কেন্দ্রবিন্দু, যেটা সুনেত্রাও বলছিলেন। খুবই ভালো লাগলো সবার সাথে এই সময়টুকু ভাগ করে নিতে পেরে। এবং বিকাশদার কাছে আমার একটা মানে বলার আছে যে উনি, হ্যালো, বলুন। হ্যাঁ দীপঙ্কর, আমার কি সময় কম বলা হয়ে গেছে? মানে আমি তো না তা নয়, মানে আপনাদের সবাইকে, এটা মানে আই অ্যাপোলোজাইজ, আপনাদের সবাইকে আরেকটু সময় দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের নেক্সট সেশন একদম 3টায় শুরু হচ্ছে, সেই জন্য কর্তৃপক্ষ অর্গানাইজাররা খুশি হন দীপঙ্কর, কমাতে হচ্ছে।
আপনি না, সময়ে শেষ করেছেন, এটা তো ভালো ব্যাপার, কর্তৃপক্ষ খুশি হয়। কম বলা হয়ে গেছে, ইটস নট আ প্রবলেম। না, আমি 8 মিনিট, যেটা 8-9 মিনিট বলেছিলেন আমি Yes, সেটাই লক্ষ্য রেখেছিলাম। তো আমি সেরকম হ্যাঁ, ভাবে শেষ দিকটা বোঝা গেছে আপনার বিষয়টা, বোঝা গেছে আপনার দু বিষয়টা এক বোঝা লাইন I করে হয়তো বলে sincerely, দেন। হ্যাঁ হ্যাঁ, আই সিনসিয়ারলি থ্যাংক ইউ। মানে এটা আরো বেশি করে শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু সময় আমরা বাধা, আচ্ছা, আমাদের কিছু পূর্ণাঙ্গ করার নেই। গবেষণাপত্রে তো পাওয়া যাবে ওটা, মানে হ্যাঁ, সে তো ঠিকই। মানে আমি আজকের এই আলোচনা সভাতেই বলছিলাম, আই এম ভেরি গ্ল্যাড and I have a great pleasure to having you all and listening you, and I have learned so many things and experienced a very very good. It is my great opportunity. Okay, okay. So থ্যাংক let's ইউ ম্যাম। আমি বিকাশ দার কাছে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তখন সময়ের জন্য বলতে পারছি